ভালো আছো সবাই? বেশ, ঠিক আছে, সবাই ভালো আছে। আমার কথা জিজ্ঞেস করলে না তো? না, আমিও ভালো আছি। আচ্ছা, সাম্রাজ্য বিস্তারের ইতিহাস পড়ানো হচ্ছিল কোন অধ্যায় বলো? ষষ্ঠ অধ্যায়। সাম্রাজ্য বিস্তার শুধু নয় এবং তাকে শাসন করা, এই সম্পর্কে আলোচনা হচ্ছিল। হতে হতে এখন আলোচনাটায় অনেকটা এগিয়ে এসেছি। আমরা মৌর্য যুগের কথা বললাম, মগধকে কেন্দ্র করে সাম্রাজ্য গড়ে উঠল। মৌর্য সম্রাটরা কিভাবে পরিচালনা করেছে সে কথা আমরা দেখলাম। তাহলে মৌর্যদের সময় কিন্তু শেষ হয়ে গেল ওই খ্রিস্টপূর্ব 187 অব্দ এরকম। কারণ তখন শেষ সম্রাট, মৌর্য সম্রাট হলেন বৃহদ্রথ। তার আগে অশোক, দেহ রাখার পরে তার শরীর যাওয়ার পরে শাসন ক্ষেত্রে যথেষ্ট ঝামেলা তৈরি হলো। আর এই ঝামেলা বা এই সমস্যাগুলি সমাধান করার মতো কোনো সুযোগ্য শাসক আর মৌর্য যুগে আমরা দেখতে পাই। যার ফলে কি হলো, এই যে সাম্রাজ্য বিস্তারের যে একটা ইতিহাস, আগ্রাসী মনোভাব তখন উপমহাদেশকে ঘিরে চলছিল। বাইরে থেকে বিভিন্ন গোষ্ঠী তারাও উপমহাদেশকে শাসন করবার চেষ্টা করেছিল, দখল করার চেষ্টা করেছিল। আর এইটি তো ইতিহাস, উত্থান পতন এই নিয়ে তো চলবে। সমাজের উত্থান, সমাজের পতন, সম্রাটের আবির্ভাব, আবার শাসনকাল, তার অবসান, এইসব। যাই হোক, তাহলে মৌর্য সম্রাট, শেষ মৌর্য সম্রাট কি নাম বললাম? বৃহদ্রথ। মনে থাকবে তো? এই বৃহদ্রথকে পরাজিত করল শুঙ্গরা। কি নাম? পুষ্যমিত্র শুঙ্গ। এটা একটি প্রতিবেশী রাজ্য। অযোগ্য সম্রাটরা যখন সাম্রাজ্য পরিচালনা করতে ব্যর্থ, সেই সময় পুষ্যমিত্র শুঙ্গ এই মৌর্য সাম্রাজ্য দখল করল। সেই সময় মগধের মৌর্যদের পরিবর্তে শুঙ্গদের শাসন ব্যবস্থা মোটামুটি 50 বছর তারাই শাসন করেছিল। তাহলে যে ক্রম পরিবর্তন, এটা ইতিহাসের লক্ষণ। স্থায়ী কেউ নেই, চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। তাহলে আজকে যে রাজা, সে আর রাজা নয়, অন্য আরেকজন রাজা হয়ে গেছে। এই ইতিহাস আমরা দেখছি। তাহলে মৌর্যের পরে মগধে, মৌর্যদের পরে আমরা দেখলাম মগধে শুঙ্গরা 50 বছর ধরে তারা শাসন করল। আবার দেখো, এই শুঙ্গদের পরে শুঙ্গদেরকে চলে যেতে হলো। তারাও বেশি দিন ধরে রাখতে পারেনি। তাহলে কারা এলো? সেখানে এলো কান্য। এই কান্যরা এখানে এসে বেশ কিছুদিন ধরে সাম্রাজ্য পরিচালনা করল। আর এই 4 জন কান্যর কথা আমরা এখানে জানবো। হ্যাঁ, তারা কিন্তু বেশ কিছুদিন ধরে খ্রিস্টপূর্ব 1ম শতকের দিকে এরা সাম্রাজ্য
শুরু করেছিল আবার শেষও হয়ে গেছিল, না খুব সংক্ষিপ্ত আকারে। এরপরে কি হলো, আবার প্রতিবেশী আফগানিস্তান, মধ্য এশিয়া এইসব জায়গা থেকে আবার বেশ কিছু সাম্রাজ্যলোভী রাজ্যের আগমন, রাজ্যের প্রধানদের আগমন ঘটল। এরকম উত্তর পশ্চিম সীমান্ত পেরিয়ে আমাদের ভারতীয় উপমহাদেশে গ্রিকরা এলো, তারপরে পল্লবরা এলো, শকরা এলো, হুনরা এলো, কুষাণরা এলো, কিন্তু কেউ বেশি দিন স্থায়ী হতে পারল না। স্থায়ী হলো কারা? কুষাণরা। কুষাণদের কথা পড়বো একটু পরে। তাহলে মগধে মৌর্যদের পরে এলো শুঙ্গ, শুঙ্গদের পরে এলো কান্ন, তারপরে এলো কুষাণ। কুষাণের আগে বেশ কয়েকটি এসেছে, কিন্তু তারা স্থায়ী হয়নি। এখানে একটু আলোচনা করতে হবে, গ্রিক ও রোমান সাহিত্যে মগধের পূর্ব দিকে, মানে আমাদের এই দিকটায়, মগধ তো গঙ্গা যমুনার ঠিক তীরবর্তী এলাকা, তার পূর্ব দিকে এই আমরা যেদিকে বসবাস করি এই দিকে বেশ কিছু জায়গা এই গঙ্গা বিধৌত সমভূমিতে, গঙ্গার নিম্নাংশে কতগুলি ছোটখাটো সাম্রাজ্যের উত্থান হয়েছিল। এখানে কি বলা হচ্ছে, সেই সাম্রাজ্যগুলির মধ্যে একটি নাম হচ্ছে, যেটা পেরিপ্লাস তার গ্রন্থে, মারি 3 নামক একটি গ্রন্থে উল্লেখ আছে, গঙ্গারিদাই। গঙ্গারিদাই বা গঙ্গাদেশ, যার রাজধানী ছিল, যার বন্দর, প্রধান বন্দর ছিল তাম্রলিপ্ত বা তামালিতেশ, বা আরেকটা হলো গাঙ্গে বন্দর। একে কেন্দ্র করে এখানে পূর্ব দিকে বেশ কিছু রাজ্যের উত্থান হয়েছিল, এবং সেগুলি এই তাম্রলিপ্ত, যাকে আমরা এখন মেদিনীপুর জেলার বলছি, তমলুক বর্তমান যার নাম, এই এলাকায় বেশ কিছু সময় বেশ কয়েকটি রাজ্যের উত্থান হয়েছিল, কিন্তু সে সাময়িক। আর আমরা দেখব ভারতবর্ষে এরপরে যে শক, হুন, কুষাণ বা গ্রিক এরা যারা এসেছিল, তার মধ্যে আমরা কুষাণদের কথা বিশেষভাবে মনে করতে পারি। এখন প্রশ্ন হলো, কুষাণ কারা? কাদেরকে কুষাণ বলবো? কুষাণ এরাও কিন্তু একটা যাযাবর গোষ্ঠী। যাযাবর গোষ্ঠী কি করে? তারা বিভিন্ন সুযোগ সন্ধানী হয়, প্রয়োজন বোধে নিজের এলাকা বা নিজের অঞ্চল বা নিজের সাম্রাজ্য থেকে তারা অন্যত্র গিয়ে স্থায়ীভাবে বসবাস করবার চেষ্টা করে, আবার সেখানে হয়ে গেলে আবার আরেক জায়গায়। এই যে যাযাবর গোষ্ঠীর অন্তর্গত কুষাণ, এরা উপমহাদেশে উত্তর পশ্চিম সীমান্তে এসে, সীমানায় এসে পৌঁছেছিল, ওই গিরি, পাহাড়, পর্বত ইত্যাদি অতিক্রম করে তারা ভারতবর্ষে এসেছিল। আর এরা একটা গোষ্ঠী, তো এবার গোষ্ঠীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ গোষ্ঠী হলো ইউএঝি গোষ্ঠী। তাহলে সব গোষ্ঠীরা কিন্তু আসে, এককভাবে আসতে পারবে, গোষ্ঠী নিয়ে তারা চলে আসে, দল নিয়ে চলে আসে। আর
ওই গোষ্ঠীর একটি শাখা ছিল কুএই জুয়াং বা ওয়াং। তারা ভারতের পশ্চিম অঞ্চলে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারত, এইসব এলাকায় তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এরাই ভারতের ইতিহাসে কুষাণ নামে পরিচিত। তাহলে কুষাণ হলো যাযাবর গোষ্ঠী। গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠীর শক্তিশালী নাম কি বললাম? ইউএঝি গোষ্ঠী। আর এই গোষ্ঠীর আরেকটি শাখা ছিল কুএই জুয়াং বা ওয়াং। তারাই কুষাণ নামে পরিচিতি লাভ করে। এই কুষাণরা ধীরে ধীরে কিন্তু ভারতবর্ষে বড় সাম্রাজ্য গড়ে তুলবার স্বপ্ন দেখেছিল। তাহলে এবার প্রশ্ন আসবে, তাহলে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? আমরা কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হিসাবে পাই কুজুল কদফিসেস নাম মনে রাখবে। তিনি কি করলেন? কাবুল, কাশ্মীর এলাকা, ওইসব এলাকাগুলিকে দখল করলেন। যে কাশ্মীর নিয়ে আমাদের ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, সেই অঞ্চলে কুজুল কদফিসেস ওই এলাকাটি মোটামুটি দখল করলেন। তার সময় শেষ হলো। তার জায়গায় তারই পুত্র শাসক হন ভীম কদফিসেস। তাহলে কুজুল কদফিসেসের পর ভীম কদফিসেস শাসক হলেন। কাদের কথা বলছি? হ্যাঁ, ঠিকই বলেছি, কুষাণ কথা। আর এরা কি করলো? সিন্ধু নদের অববাহিকায় তারা তাদের শাসন প্রতিষ্ঠিত করল। ভীম কিন্তু কুষাণ বংশের একটা স্তম্ভ। তিনি নিজে কঠোর হস্তে বা দক্ষতার সহিত যে কাজ কুজুল কদফিসেস পারেননি, ভীম কদফিসেস সেই কাজ করলেন। তারপরে দেখলাম তিনি আরো অনেক ভালো কাজ করেছিলেন। তার সময় প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলিত হয় ভারতবর্ষে। স্বর্ণ মুদ্রা প্রচলিত হয় কার সময়ে? কুষাণ আমলে, ভীম কদফিসেসের সময়। এবারে ভীম কদফিসেস মারা গেলেন। তার স্থলে অভিষিক্ত হলেন তারই পুত্র কনিষ্ক। আমরা কনিষ্কের নামটাই জানি, আর যাদের কথা একটু আগে বললাম তাদের কথা খুব কম বেশি জানি আর কি। তবু কনিষ্কের কথা আমরা, যে কুষাণ বংশ মানেই কনিষ্কের কথাই আমরা জানি, কিন্তু তার আগে যে দুজন ব্যক্তি ছিলেন তার কথা একটু আমাদের জানা হয়ে গেল। কুজুল কদফিসেস আর ভীম কদফিসেস, তারপরে এলো কনিষ্ক। এই কনিষ্ক প্রায় 23 বছর মগধ শাসন করলেন। 23 বছর মগধ শাসন করলেন। তারপরে তিনি যেভাবে ভারতবর্ষের ইতিহাসে শাসক হিসাবে প্রতিষ্ঠিত হলেন তার কথা আমরা একটু করে জানবার চেষ্টা করছি।
তিনি যে বছর সিংহাসনে বসলেন, সম্রাট হলেন, সেই বছরকে স্মরণ করে রাখবার জন্য শকাব্দ গণনা শুরু হয়। আর এই কনিষ্কের সময়ে গঙ্গা উপত্যকায় বিরাট বড় অঞ্চল জুড়ে কুষাণ বংশের কুষাণ সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল এবং পাকিস্তানের পুরোটা অঞ্চলও কনিষ্কের অধীনে চলে আসে, যাকে বলা হচ্ছে পেশোয়ার বা পুরুষপুর, যে কনিষ্কের রাজধানী হয়, পাকিস্তানের অন্তর্গত। এই কনিষ্কের কথা আমরা এইভাবে জানলাম। আর কনিষ্কের পরে ভারতবর্ষে আমরা দেখলাম মগধের সিংহাসনে বসলেন বাশিষ্ঠ ও হুবিক্স নামক দুজন ব্যক্তি, পরপর শাসন করলেন। এক সময় এই কুষাণ বংশের শাসনের অবনতি দেখা যায় এবং ধীরে ধীরে দক্ষিণ ভারতে আর অন্যান্য অগ্রসর হওয়া বা প্রতিষ্ঠিত হওয়া বিভিন্ন শাসকদের বা সাম্রাজ্যের প্রধানদের সঙ্গে এই কুষাণদের ঝগড়া, দ্বন্দ্ব, সংঘাত ইত্যাদি শুরু হয়। আমরা দেখলাম দক্ষিণ ভারতের সাতবাহন সম্রাটদের সঙ্গে কুষাণদের মনোমালিন্য ঝগড়া শুরু হয়। এর কাহিনীগুলি আমরা কিভাবে পেয়েছি? শিলালেখ হতে, বিভিন্ন শিলালেখতে এই কথাগুলি আমরা পেয়েছি। তাহলে সাতবাহনরা কোথায় শাসন করছিল? গুজরাটের, ভারতের পশ্চিম উপকূলে, ওখানে সাতবাহনরা তারা সাম্রাজ্য বিস্তার করছিল। এই সাতবাহনদের সঙ্গে আবার শকদের ঝগড়াঝাটি শুরু হয়। তাহলে মগধে স্থায়ী কোনো সাম্রাজ্য আর গড়ে ওঠেনি। তাহলে আমরা দেখলাম মৌর্যের পরে শুঙ্গের পরে কান্ন, তারপরে আরো অন্যান্য ছোটখাটো সাম্রাজ্যের উত্থান, তারপরে শেষ পর্যন্ত দেখলাম কুষাণ। এই কুষাণদের কথা আজকে বলে আপাতত এখানে শেষ করছি। এর পরের দিনে দক্ষিণ ভারতের সাতবাহন সাম্রাজ্য এবং তাদের সঙ্গে কুষাণদের কি সম্পর্ক বা খারাপ সম্পর্ক বা ভালো সম্পর্ক, যাই হোক, তাদের কথা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে।